ঢাকার বুকে এমন একটি প্রাসাদ আছে যেখানে লুকিয়ে আছে অপমান। একটি অপমান বদলে দিয়েছিল একজন ব্যবসায়ীর জীবন। সেই অপমানের জবাব দিতে তিনি নির্মাণ করেছিলেন এমন এক প্রাসাদ যা আজও ঢাকার ইতিহাসের অন্যতম রহস্য। কিন্তু যে প্রাসাদ গড়তে তিনি সব কিছু উজাড় করে দিয়েছিলেন, শেষ পর্যন্ত সেই প্রাসাদে কেন তাকে বিক্রি করতে হয়েছিল, আর কিভাবে সেই বাড়ি হয়ে উঠল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। চলুন জেনে নিই রোজ গার্ডেন প্যালেসের অবিশ্বাস গল্প। আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেসে। প্রথম দেখাতে দৃষ্টিনন্দন স্থাপত্য, চারপাশে সবুজ গাছপালা আর সুন্দর পরিবেশ সত্যিই মন ছুঁয়ে যায়। শুধু সৌন্দর্য নয়, এই প্রাসাদটি বাংলাদেশের ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ সাক্ষী। প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসেন, ইতিহাস জানতে এবং স্মরণীয় কিছু মুহূর্তে ক্যামেরাবন্দি করতে। চলুন আজ আমরা রোজ গার্ডেন প্যালেসের ভিতরে ঘুরে দেখি এবং এর অজানা ইতিহাস জানার চেষ্টা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঢাকার ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস একদিন জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর আয়োজিত এক অভিজাত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে সামাজিকভাবে অপমানিত হতে হয়, কারণ তিনি জমিদার ছিলেন না, ছিলেন একজন সফল ব্যবসায়ী। সেই অপমান ঋষিকেশ দাসকে গভীরভাবে আঘাত করেছিল। তিনি নীরবে প্রতিজ্ঞা করছিলেন সম্মানের জবাব তিনি সম্মান দিয়ে দেবেন। এরপর তিনি টিকাতলিতে নির্মাণ করেন এক রাজকীয় প্রাসাদ, যার চারিদিকে ছিল গোলাপের বাগান, ইউরোপীয় স্থাপত্য আর অভিজাত্যের চাপ। সেই প্রাসাদে আজকের ঐতিহাসিক রোজ গার্ডেন। কীভাবে আসবেন বিস্তারিত বলে দিচ্ছি। সায়দাবাদ থেকে রিক্সা উঠবেন, রিক্সাওয়ালাকে বলবেন টিকাতলি রোজ গার্ডেনে যাবেন। রিক্সা ভাড়া আনুমানিক 60 থেকে 70 টাকা দর দাম করে উঠবেন। রোজ গার্ডেনের টিকিটের দাম সাধারণ দর্শনার্থী 30 টাকা, শিক্ষার্থীর জন্য 10 টাকা। ঠিকানা রোজ গার্ডেন প্যালেস, KM দাস লেন, টিকাতলি, পুরান ঢাকা। এই পুরান ঢাকার টিকাতলির KM দাস লেনে দাঁড়িয়ে আছে এক শতাব্দীর সাক্ষী রোজ গার্ডেন প্যালেসে। অনেকে এটিকে জমিদার বাড়ি বলে জানলেও এর নির্মাতা ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী ঋষিকেশ দাস। রোজ গার্ডেন কেন নির্মাণ করা হয়? ঋষিকেশ দাস একবার বলদা গার্ডেনের একটি অভিজাত জলসা গিয়ে সামাজিকভাবে অপমানিত হন। সেই অপমানের জবাব দিতে তিনি নিজের একটি দৃষ্টিনন্দন বাগান বাড়ির নির্মাণের সিদ্ধান্ত নেন। 1900 থেকে 31 সালের দিকে তিনি গোলাপে ভরা এই বাগান বাড়ি নির্মাণ করেন। এখান থেকে নাম হয় রোজ গার্ডেন। আর এই স্থাপত্যের সৌন্দর্য, সাদা মার্বেলের ভাস্কর্য, নাচঘর, চারবাতি, ফোয়ারা, পুকুর এবং গোলাপ বাগান সব মিলিয়ে এটি ছিল তৎকালীন ঢাকার অন্যতম আড়ম্বরপূর্ণ প্রাসাদ। এই রাজকীয় প্রাসাদ একসময় বিক্রি করতে হয়। বিলাসবহুল জীবনযাপন ও আর্থিক সংকটের কারণে ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে পড়েন। পরে 1936 থেকে 37 সালের দিকে তিনি বাড়িটি খান বাহাদুর কাজী আব্দুর রশিদের কাছে বিক্রি করেন। নতুন মালিকের নাম দেন রশিদ মঞ্জিল। তবে মানুষের মুখে মুখে রোজ গার্ডেন নামটি রয়ে যায়। এরপর কাজী আব্দুর রশিদের মৃত্যুর পর বাড়িটির মালিকানা তার পরিবারের হাতে যায়। পরবর্তীতে এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামেও পরিচিতি লাভ করে। এরপর 1949 সালে এই ভবনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ফলে রোজ গার্ডেন শুধু একটি প্রাসাদ নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ। এমনকি 1970-এর দশক থেকে ভবনটি বেঙ্গল স্টুডিওকে লিজ দেওয়া হয়। এরপর অসংখ্য বাংলা চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম ও মিউজিক ভিডিও শুটিং এখানে হয়েছে, যেমন হারানো দিন চলচ্চিত্রকে এখানে শুটিং হওয়া প্রথম দিকের চলচ্চিত্র হিসেবে উল্লেখ করা হয়। এই রাজকীয় প্রাসাদ সরকারের মালিকানা কিভাবে আসে? দীর্ঘদিন ব্যক্তি মালিকানা থাকার পর ভবনটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষিত হয়। পরে 2018 সালে বাংলাদেশ সরকার মালিকদের কাছ থেকে অর্থের বিনিময়ে ভবনটি ক্রয় করে রাষ্ট্রের মালিকানা আনে, যাতে এটি সংরক্ষণ করা যায়।
এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহ্য হিসেবে টিকিয়ে রাখা যায়। আজ রোজ গার্ডেন শুধু একটি সুন্দর প্রাসাদ নয়, এটি অপমানের জবাব, সাফল্যর গল্প, পতনের ইতিহাস, রাজনৈতিক স্মৃতি এবং বাংলা চলচ্চিত্রের এক অনন্য শুটিং লোকেশন। এতক্ষণ আপনাদের সঙ্গে রোজ গার্ডেন প্যালেসের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্ব নিয়ে কথা বললাম। এবার চলুন ঘুরে দেখি এই রাজপ্রাসাদের অপূর্ব সৌন্দর্য নিয়ে আলোচনা করি। রোজ গার্ডেন গ্রিক দাসের নকশা নির্মিত, অর্থাৎ ভবনটির নকশা প্রাচীন গ্রীসের স্থাপত্য শৈলীর প্রভাব দেখা যায়। সামনে সারিবদ্ধ উঁচু স্তম্ভ, ত্রিভুজাকৃতির ছাদের অংশ, সুষম নকশা এবং খোলা বারান্দা, এসবই গ্রিক স্থাপত্যর বৈশিষ্ট্য। তাই রোজ গার্ডেনকে দেখলে মনে হয় যেন ইউরোপের কোনো রাজকীয় প্রাসাদ। রোজ গার্ডেন প্রাসাদের সামনে একটি বড় পুকুর। এই পুকুরটি শুধু পানি সংরক্ষণের জন্য নয়, প্রাসাদের সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। শান্ত পানিতে প্রাসাদের প্রতিচ্ছবি পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হতো। চারপাশের গোলাপ বাগান, ফোয়ারা ও পুকুর সব মিলিয়ে রোজ গার্ডেন যেন একটি রাজকীয় প্রাসাদে পরিণত হয়েছিল। এটি হলো রোজ গার্ডেন প্যালেসের ঐতিহাসিক ফোয়ারা। এখান থেকে পানি উপরে উঠে আবার নিচে পড়ে। শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, পুরো প্রাসাদে একটি রাজকীয় পরিবেশ তৈরি করতে এই ফোয়ারাটি নির্মাণ করা হয়েছিল। দেখুন বাগানে থাকা এই সাদা মার্বেলের ভাস্কর্যগুলো শুধু সাজসজ্জার জন্য নয়, এগুলো প্রাসাদকে আরও আকর্ষণীয়, রাজকীয় এবং ইউরোপীয় দাসের রূপ দেওয়ার জন্য স্থাপন করা হয়েছিল। তাই আজও এগুলো রোজ গার্ডেন প্যালেসের অন্যতম আকর্ষণ। দেখতেই পাচ্ছেন চারপাশ জুড়ে সুন্দর সুন্দর গোলাপের গাছ আর সবুজ পরিবেশ, আর গোলাপের সৌন্দর্য পুরো জায়গাটাকে আরো সুন্দর, আরো রাজকীয় করে তুলছে। এবার চলুন প্রাসাদের ভিতরে কি কি আছে সেটা দেখে নেওয়া যাক। ভিতরে ঢুকলে চোখে পড়বে সুন্দর নকশা সাজানো বড় বড় কক্ষ, প্রশস্ত বারান্দা, অলংকৃত দরজা জানালা আর দৃষ্টিনন্দন স্থাপত্য। প্রতিটি ঘর আর প্রতিটি কোণ যেন আজও অতীতের ইতিহাস আর রাজকীয় ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখন আমি প্রাসাদের ভিতরে এই সুন্দর হলরুমে আছি। দেখতেই পাচ্ছেন উপরে কাঠের নান্দনিক ছাদ, মাঝখানে ঝাড়বাতি আর চারপাশে পুরানো দিনের কারুকাজ করা দেয়াল ও দরজা। সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ এখনো সেই রাজকীয় ঐতিহ্যের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। দেখতে পাচ্ছেন বড় একটি ডাইনিং টেবিল আর চারপাশে অনেকগুলো চেয়ার। একসময় এখানে পরিবারের সদস্যরা আরও অতিথিরা একসঙ্গে বসে খাবার খেতেন। এই কক্ষটি আজও সেই পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছি প্রাসাদের পুরনো খাট আর সোফা চেয়ার। এগুলো একসময় এই প্রাসাদের ব্যবহৃত আসবাব ছিল। আজও এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে দর্শনার্থীরা সে সময়ের জীবনযাত্রার একটি ধারণা পেতে পারেন। এখন আমি দ্বিতীয় তলা উঠছি। দেখতে পাচ্ছেন সিঁড়ির পাশে সুন্দর দুটি ভাস্কর্য রয়েছে আর সিঁড়ির নকশাগুলো খুবই সুন্দর। সব মিলিয়ে মনে হচ্ছে যেন ইতিহাসের এক রাজকীয় পরিবেশের মধ্যে দিয়ে হাঁটছি। এরপর দেখতে পাইলাম প্রাসাদের অন্যতম আকর্ষণীয় একটি অংশ। এখানে রয়েছে সুন্দর কারুকাজে তৈরি ঘোরানো লোহার সিঁড়ি। সিঁড়ির প্রতিটি ধাপে ফুটে উঠেছে সে সময়ের অসাধারণ নকশা আর কারিগরদের নিখুঁত হাতের কাজ। পাশে রঙিন কাচের নকশা করা জানালা পুরো পরিবেশটাকে আরও রাজকীয়, আরও দৃষ্টিনন্দন করে তুলছে। এখন আমরা প্রাসাদের আরেকটি সুন্দর কক্ষে আছি। দেখতে পাচ্ছেন ছাদের নকশা, দরজা জানালার কারুকাজ আর দেয়ালের ডিজাইন সবকিছু অসাধারণ। এখানেও দেখতে পাচ্ছি প্রাসাদের অতিথি বসার কক্ষ। সে সময়ের ব্যবহৃত পুরানো চোপা চেয়ার আর টেবিল সংরক্ষণ করা হয়েছে। এই আসবাবগুলোর নকশা দেখলে বোঝা যায় তখনকার সময়ের কতটা রুচিশীল আর রাজকীয়ভাবে ঘর সাজানো হতো। এই কক্ষে বসে এক সময় অতিথিদের আপ্যায়ন করা হতো। এখন আমি প্রাসাদের শয়নকক্ষে আছি। দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর নকশা করা পুরানো খাট, পাশে বেড সাইড টেবিল এবং ঐতিহ্যবাহী সাজসজ্জার সংরক্ষণ করে রাখা হয়েছে।
ঘরটির প্রতিটি কোণে সে সময়ের অভিজাত জীবনযাত্রার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই কক্ষটি দেখলে মনে হয় যেন ইতিহাসের এক টুকরো অংশ। এই ছিল রোজ গার্ডেন প্রাসাদ ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে বলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।